যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভূত শব্দের সঙ্গে আমরা অনেক কাল আগে থেকেই জড়িত। কারো কাছে এটা ভয়, তো কারো কাছে বিনোদন, আবার কারো কাছে অনুভূতি। ভূত আছে কি নেই এটা প্রাচীনকাল থেকে বিতর্কিত বিষয়, আর আজ সমানভাবে এটাকে নিয়ে বিতর্ক হয়। ভূত আছে কি নেই জানি না, কেউ বলে আছে, কেউ বলে নেই, কেউ বা বলে এই দুনিয়ায় ভূত প্রেত বলতে কিছুই নেই। আছে আত্মা, আছে পিশাচ নামক দানব আর জিন, যাদের সাধারণ মানুষ দেখতে পারেন না। নমস্কার গৌরবদা, আমি দুর্জয় মাতব্বর, বনগাঁ থেকে ঘটনা লিখছি। আমি ক্লাস 9-এ পড়ি। অনেকদিন ধরেই ভাবছি ঘটনা লিখব এবং আজ লিখে পাঠালাম। সবার আগে দুর্জয়কে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা সামনের দিনগুলোর জন্য। তুমি অনেকটাই ছোট, ক্লাস 9-এ পড়ো, বাচ্চা ছেলে একদম, কিন্তু তোমার এই যে প্রয়াস, লেখার প্রয়াস, লেখার ইচ্ছে এবং তোমার যে উৎসাহ, এই উৎসাহকে আমি সাধুবাদ জানাই এবং আমি চাইবো তুমি পরবর্তীকালে আরো অনেক সুন্দর ঘটনা লিখে পাঠাও। এই ঘটনাটা পুরো পড়লে এবং শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। সালটা 1950-এর দশকের মাঝামাঝি। দেশ সবে স্বাধীন হয়েছে, চারিদিকে নতুন দিনের স্বপ্ন। কিন্তু কিছু কোণে তখনও আঁধার বাসা বেঁধে আছে, যেখানে আধুনিকতার আলো পৌঁছয়নি। এমনই এক জায়গা হলো নরগাঁও, জনমানবহীন এক রেলওয়ে স্টেশন। ঘন জঙ্গল আর উঁচু পাহাড়ে ঘেরা এই অঞ্চলের বুক চিরে চলে গেছে রেল লাইন। দিনের বেলায় সূর্যের রশ্মিও যেন এখানে প্রবেশ করতে দ্বিধা বোধ করে, আর রাতের বেলা তা হয়ে ওঠে আরো রহস্যময়। আমার দাদু অবিনাশ মিত্র ছিলেন সেই সময়ের এক অদম্য সাহসী যুবক। পেশায় গেট মাস্টার, পোস্টিং হলো এই নরগাঁওতে। তার সঙ্গে থাকতো সহকারী যোগেন্দ্রমোহন, স্থানীয় এক সহজ সরল মানুষ। দুজনেরই ভরসা ছিল কেবল রেলওয়ের দেওয়া ভাঙাচোরা কোয়ার্টার আর নিজেদের সাহস। নরগাঁওয়ের নির্জনতার স্থানীয়দের মুখে মুখে ছড়িয়েছিল এক অদ্ভুত লোককথা। শোনা যেত এই এলাকা নাকি বহু প্রাচীন অতৃপ্ত আত্মার লীলাভূমি। দেশভাগের সময় নাকি এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল, যেখানে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। তাদের অতৃপ্ত আত্মারা নাকি আজও এই লাইনে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই মানুষকে ভয় দেখায়। দাদু প্রথম দিকে এসব শুনে হাসতেন, মনে করতেন কুসংস্কার। কিন্তু নরগাঁওয়ের বাতাস যেন অন্য কথা বলতো। রাতের বেলায় পাতা নড়ার শব্দেও গা ছমছম করত। প্রথম কদিন শান্তিতে যেতে, প্রথম কটা দিন ভালোই কাটলো। এরপর ধীরে ধীরে শুরু হলো রাতের আধারে বিভিন্ন রকম বিভীষিকা, অদ্ভুত শব্দ। রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসতো চাপা গোঙানি, ঘুঙুরের শব্দ, আর কখনো কিছু নারীর একসাথে করা ফিসফিসানি। দাদু আর যোগেন্দ্র সাহসী ছিলেন, মনে করতেন এগুলো সবই মনের ভুল অথবা হাওয়ার শব্দ। কিন্তু ঘটনাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন সকাল মাঝরাতে ঘুমের ঘরে দাদুন দেখে তাদের ঘরে, তাদের খাটটাকে কেন্দ্র করে কেউ যেন হাঁটছে ধীর পায়ে, অথচ পায়ের শব্দ ভারী, যেন অদৃশ্য কেউ হাঁটছে। একদিন গভীর রাতে দাদু আর যোগেন্দ্র তাদের কোয়ার্টারে বসেছিল। বাইরে তখন ঝিঁঝি পোকার এক ঘেয়ে ডাক আর বাতাসের শস্য শব্দ। হঠাৎই পাশের কামরা থেকে খিলখিল করে একটা হাসির আওয়াজ ভেসে এলো। দাদু আর যোগেন্দ্র একে অপরের দিকে তাকালো। কোয়ার্টারে যে কোনো তৃতীয় ব্যক্তি নেই সেটা ওরা জানে, আর হাসির শব্দটা ক্রমাগত বাড়তে শুরু করলো। মনে হচ্ছিল যেন একটা বাচ্চা মেয়ে ছোটাছুটি করছে ঘরের মধ্যে। ভয়ে যোগেন্দ্রমোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিস করে বলল, দাদাবাবু, এ মেয়ে আজ থেকে 10 বছর আগে এখানেই কলেরায় মারা গেছিল। যোগেন্দ্রমোহন স্থানীয় মানুষ। যোগেন্দ্রমোহনের কাছে এমন অনেক জায়গার অনেক ঘটনা জানা আছে। দাদু কিন্তু প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু এরপর পরপর অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। গেটের সিগন্যাল হঠাৎ করে লাল হয়ে যেত, অথচ কোনো ট্রেন আসার নামগন্ধ নেই।
রেললাইনের উপর মাঝে মাঝে আবছা মানুষের ছায়া দেখা যেত, যারা মুহূর্তেই মিলিয়ে যেত অন্ধকারে। রাতের বেলা কোয়ার্টারের দরজায় মৃদু টোকা পড়ত, কিন্তু দরজা খুললে কাউকেই দেখা যেত না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই বাচ্চা মেয়েটার হাসি, যা প্রায় প্রতিদিনই রাতের নীরবতা ভাঙত। যোগেন্দ্রর অবস্থা আরো খারাপ হয়ে গেছিল, কারণ যোগেন্দ্র ঘটনা জেনে থাকলেও কখনো এর আগে এই সমস্ত জিনিস এক্সপেরিয়েন্স করেনি। রাত্রিবেলা তার মনে হতো কেউ তার নাম ধরে ডাকছে আর ফিস ফিস করে ওকে নিয়ে কিছু কথা বলছে। পরের দিন ভোরে যোগেন্দ্র যখন স্নান করতে যান, তখন কোয়ার্টারের প্রধান কুয়ো থেকে একটা অদ্ভুত গান শুনতে পায়। একটা মেয়ের গলায় করুণ সুরে কষ্টের গাথা। যোগেন্দ্র দ্রুত কুয়োর কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এক পূর্ণিমার রাতের ঘটনা। মোমবাতির টিমটিমে আলোয় দাদুয়া যোগী গল্প করছিলেন। এমন সময় বাতাসে একটা ঝাপটা শব্দ শুরু হলো। ঘরটা ঠান্ডা হাওয়ায় ভরে গেল। দাদু আর যোগেন্দ্র সেই সময় স্তব্ধ হয়ে যায়। চৌকাঠের উপর এক অস্পষ্ট অবয়ব দেখতে পায়। মনে হয় যেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ থেকে আগুন বের হচ্ছে, তার শরীর থেকেও যেন আগুনের হলকা বের হচ্ছে। দাদু আর যোগীর ভয়ে শরীর অসাড় হয়ে আসে। অবয়বটা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে দাদু আর যোগীর দিকে তাকিয়েছিল। কিন্তু কাজ তো করতে হবে, কাজ ছেড়ে দাদু কোথায় যাবেন? আর এই সমস্ত কথা বলে চাকরিও ছাড়া যাবে না। একদিন রাত্রিবেলা দাদু ডিউটিতে ছিলেন। গভীর রাত। হঠাৎ করে সিগন্যাল পোস্টের কাছে দেখেন একটা ছোট্ট মেয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা ময়লা ফ্রক। তার অবয়বটা স্বচ্ছ, যেন বাতাসেই তৈরি। দাদু তাকে সরে যেতে বলেন, কিন্তু সে হাসতে হাসতে লাইনের উপর খেলা করতে থাকে। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হর্ন শোনা যায়। দাদু প্রমাদ করেন, ছুটে যান মেয়েটিকে বাঁচাতে, কিন্তু তার হাত ভেদ করে গেল বাতাস। চোখের পলকে মেয়েটা অদৃশ্য হয়ে গেল, আর ট্রেন মেয়েটার উপর দিয়ে চলে গেল তীব্র গতিতে। দাদু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, আর একটু হলে নিজের জীবনটা খোঁয়াতে বসেছিলেন। সে রাতের পর দাদুর ঘুম হারাম হয়ে গেল। দাদু ভাবতেই পারছিল না এটা কি হচ্ছে তার সাথে। একটু হলে নিজের জীবনটা আজকে হারিয়ে বসতেন। সে মেয়েটির আত্মা যেন দাদুর পিছু ছাড়তে চাইল না। সে শুধু দাদুকে ভয় দেখাতো না, বরং তাকে যেন এক অদ্ভুত খেলার অংশ করে নিয়েছিল। দাদুর অনুপস্থিতিতে স্টেশনের গেট একা একা খুলে যেত, বন্ধ হয়ে যেত। একবার দাদু নিজের ঘরে জ্ঞান হারালেন। যখন ঘুম ভাঙলো বা জ্ঞান এলো, দেখলেন তার সারা শরীরে কালশিটে দাগ, যেন কেউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2টো। একটা মালগাড়ি যাওয়ার কথা। দাদু আর যোগী সিগন্যালের অপেক্ষায় বসে আছেন। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝেঁঝে পোকার ডাক। হঠাৎই দাদু শুনতে পেলেন কেবিনের বাইরে গ্রামের দিক থেকে কারা যেন ফিসফিস করে কথা বলছে। তার সাথে ভেসে আসছে একটা মিষ্টি নুপুরের শব্দ। দাদু লণ্ঠনটা হাতে নিয়ে বাইরে এলেন। ভাবলেন হয়তো কেউ এসছে, কিন্তু কেউ কোথাও নেই। চারিদিকে অন্ধকার আর ঝিঝির শব্দ। শুধু পুরো বাড়িগুলোর দিকে একটা ছায়ামূর্তি যেন মিলিয়ে গেল। দাদু ভাবলেন, আবার কি সেই মেয়েটা? পরের রাতে ঘটনাটা আরো ভয়াবহ হলো। যোগী কেবিনের বাইরে জল আনতে গিয়েছিল। হঠাৎ তার গগনভেদী চিৎকারে দাদু ছুটে গেলেন। দেখলেন যোগী মাটিতে পড়ে কাঁপছে আর আঙুল দিয়ে ভাঙা বাড়িগুলোর দিকে ইশারা করছে। দাদু ধমক দিয়ে উঠলেন, কে রে? যোগী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, দাদাবাবু, আগুন, ওই পুরা বাড়িটায় আগুন লেগেছে, আর একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে। দাদু সেদিকে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। অথচ নাকে একটা পোড়া গন্ধ পেলেন, যেন কাঁচা মাংস পুড়ছে। তিনি বুঝলেন যোগী মিথ্যে কথা বলছে না। এরকমই একদিন রাত্রিবেলা দাদু কেবিনে বসে বই পড়ছিলেন। যোগী ঘুমোচ্ছিল। হঠাৎ টেবিলের উপর রাখা চায়ের কাপটা
নিজে থেকেই সশব্দে নিচে পড়ে ভেঙে গেল। দাদু চমকে উঠতেই দেখলেন কেবিনের কোণে আবছা অন্ধকারে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। পরনে লাল শাড়ি, লম্বা চুল, মুখটা ঢাকা, কিন্তু তার দু চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। দাদু সাহসী মানুষ হলেও তার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও? মেয়েটি ছায়ামূর্তি বা ওই মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু তার আঙুলটা ধীরে ধীরে দরজার দিকে উঠে গেল, যেন সে তাদের চলে যেতে বলছে। তারপরই মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। যোগেন্দ্রর অবস্থা আরো খারাপ হতে লাগলো। মেয়েটির আত্মা নাকি তাকে প্রায় ডাকতো, রাতে বিছানার পাশে এসে দাঁড়াতো। সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। মনে হচ্ছিল শরীর থেকে যেন প্রাণ শক্তি শুষে নেওয়া হচ্ছে। দাদু বুঝতে পারলেন এই কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়। এই আত্মার কোনো গভীর উদ্দেশ্য আছে। তাদের অতীতের কোনো অপ্রাপ্তি বা অন্যায়ের প্রতি তারা যেন প্রতিশোধ নিতে চাইছে। এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে ট্রেন আসছিল। দাদু সিগন্যাল পোস্টের কাছে দাঁড়িয়েছিলেন। হঠাৎই দেখলেন ট্রেনটা খুব ধীর গতিতে আসছে, যেন মনে হচ্ছে ট্রেনটাকে কেউ টেনে ধরে রেখেছে। ইঞ্জিনের সামনে একদল আবছা মানুষের অবয়ব, তারা হাত দিয়ে যেন ট্রেনটাকে থামাতে চাইছে। এই দৃশ্য দেখে দাদু ভয় খাট হয়ে গেলেন। তখনই তার মনে পড়ল যোগেন্দ্রর বলা সেই দাঙ্গার কথা। হয়তো এই আত্মারা তাদের নিজেদের মৃত্যুর প্রতিশোধ চাইছে। তারা হয়তো চায় না এই লাইনে ট্রেন চলুক। সে রাতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। কোয়ার্টারে হঠাৎ করে আগুন লেগে গেল। দাদু আর যোগেন্দ্র যখন প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করছেন, তখন তারা দেখলেন আগুনের শিখার মধ্যে সেই বাচ্চা মেয়ে আর আরো কিছু অস্পষ্ট মুখ তাদের দিকে তাকিয়ে হাসছে। তাদের চোখে কোনো ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত আনন্দ, যেন তারা নিজেদের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধ নিতে পেরে খুশি। দাদু বুঝতে পারলেন তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। এই আত্মারা তাদের নরগাঁও থেকে তাড়াতে চায়। অতএব পরের দিন সকালেই দাদু আর যোগেন্দ্র নরগাঁও ছাড়ার সিদ্ধান্ত নিলেন। গেটমাস্টারের চাকরি ছেড়ে দিলেন দাদু। যখন তারা স্টেশন ছেড়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দাদু ঘুরে তাকালেন। দেখলেন সিগন্যাল পোস্টের উপর সে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। তার মুখে এবার কোনো হাসি ছিল না, ছিল এক অদ্ভুত বিষণ্ণতা, যেন সে বলতে চাইছে, তোমরা বাঁচলে, কিন্তু আমরা যে আজও এখানে বন্দী। দাদু নরগাঁও ছেড়ে এলেন, কিন্তু সেই রাতের ঘটনাগুলি তার মনে চিরস্থায়ী ছাপ ফেলে গেল। তিনি প্রায় বলতেন, স্বাধীনতার পর দেশ নতুন দিকে এগোচ্ছিল, কিন্তু কিছু অন্ধকার দিক তখনও অদেখা ছিল, যেখানে ইতিহাসের নির্মমতা আর অতৃপ্ত আত্মাদের আর্তনাদ আজও অনুরণিত হয়। নরগাঁওয়ের সেই গেট মাস্টার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর থ্রিলারের সাক্ষী ছিলেন। এক এমন কাহিনী যেখানে ভূতের ভয় কেবল কাল্পনিক না, ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা যা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ইতি দুর্জয়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনাটা আমার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় যে এই ঘটনাটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। সেই ইউনিকনেসটা হলো যে সত্যি বহু জায়গার বহু ঘটনা থাকে, যে ঘটনাগুলো আমরা হয়তো জানি না, আমরা অনেক ইতিহাস জানি না, কিন্তু সেই জায়গায় যেই সমস্ত আত্মারা এখনো বন্দী হয়ে রয়েছে, সেই আত্মারাও তো হয়তো আমাদের কিছু বলতে চায়। আমরা হয়তো শুনতে পাই না বা শুনতে চাই না, বা আমাদের কান তৈরি হয়নি এখনো সেগুলো শোনার মতো, বা চোখ অনুভূতি তৈরি হয়নি তা উপলব্ধি করার মতো। চলে যাই আজকের পরের ঘটনায়। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেইল করুন প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। আমাদের পডকাস্টে আসার জন্য আমাদের 9875476704 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে। চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করছি তুমি এবং আমাদের প্রেত কথা পরিবারের সবাই খুব ভালো আছেন। আমি অহনা, পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং প্রেত কথা পরিবারের একনিষ্ঠ ভক্ত। আজ আমি প্রেত কথার উদ্দেশ্যে প্রথম ঘটনা লিখছি। হাই অহনা, প্রথমবার ঘটনা লিখছো, সো ফার্স্টেই জানাই অনেক অনেক ভালোবাসা, এবং আমি চাইবো তুমি প্রেত কথা পরিবারকে এইভাবেই আরো অনেক ঘটনা দিতে থাকো। বর্ষার সময় চলছে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, এবং আমার মনে হয় আজকে তোমার এই ঘটনা সবার মনের মধ্যে একটা ভয়ের উদ্রেক ঘটাবে। চলো, যেভাবে লিখেছো ঠিক সেভাবেই পড়ে ফেলছি। অনেকদিন ধরেই লিখবো ভাবছি, কিন্তু লেখার সময় হয়ে উঠছিল না। অবশেষে আজকে সময় পেয়েই লিখতে বসলাম। আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার এক দিদির সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। আসলে আমার এক দিদি ও লেখেনি, লিখেছে আমার দিদির সাথে ঘটে যাওয়া। আমি ভুল করে এখানে এক ঢুকিয়ে দিয়েছি। রেকর্ডিংটা কাটতে ইচ্ছে করলো না, অনেক সময় কাটতে ইচ্ছে করে না, কিছু কিছু সময় ভুল পড়লে সে ভুলটা রেখে দিতে ইচ্ছে করে। তো এটা অনেকটা সেরকম একটা ব্যাপার। ওকে, সালটা তখন 2019 জুলাই মাস। আমি একদিন দুপুরবেলা বিছানায় শুয়ে ল্যাপটপে সিনেমা দেখছিলাম। হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো, মৃদু স্বরে, টিনা। সে মুহূর্তে দিদি আর মা পাশের ঘরে ছিল। ভাবলাম হয়তো আহ, মা ডাকছে। ভাবলাম মাকে জিজ্ঞাসা করি। গেলাম। ডাকছো কেন? আমার প্রশ্নের প্রত্যুত্তরে মা জানায় যে সে আমাকে ডাকেনি। তখন আমি অত কিছু না ভেবে আবার মুভি দেখতে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার মনে হয় কেউ যেন আমার চুলে হাত বুলাচ্ছে। তখন আমার অনেক লম্বা চুল ছিল, আমি চুল ঝুলিয়ে শুয়েছিলাম। সাথে সাথে আমি উঠি, রুমের লাইট অন করি, পুরো রুম এবং খাটের তলা চেক করি। একটা অদ্ভুত ভয় লাগছিল, বুকের ভিতরটা কেমন যেন আনচান করছিল। এরপর আমি রুমে লাইট জ্বালিয়ে বসে থাকি এবং কিছুক্ষণের মধ্যে এসব ঘটনা ভুলেও যাই। আই ক্যান রিলেট টু ইউ অহনা, এক্স্যাক্টলি। আমিও জীবনে খুব কম এরকম ভয় পেয়েছি, বাট যখন এরকম আচমকা হঠাৎ করে একটা ভয় পেয়ে গেছি, তারপর এরকম লাইট জ্বালিয়ে চুপচাপ বসে থাকতাম যে ঘরের মধ্যে কিছু নেই তো, বা কি আছে, আমার কেন এরকম ফিল হলো। আমার একবার এরকম একটা ফিল হয়েছিল, আমি শুয়েছিলাম, আমার মনে হয়েছিল কেউ যেন আমার উপর ঝাঁপ দিয়ে পড়লো, আমার গায়ের উপর। কোনোদিন আমার সাথে জীবনে আগে হয়নি, এটা পরেও হয়নি, কিন্তু সেই একবার আমার ফিল হয়েছিল ঠিক এরকমই। আমি একটা ভয় পেয়েছিলাম, আমি খুব রিলেট করতে পারলাম এটা, এবং আমার মনে হয় আপনারা যারা শুনছেন তারাও রিলেট করতে পারছেন এটা। আচ্ছা, পড়ি এবার অহনা যেটা লিখছে। বলছে যে পরের দিন দুপুরবেলা আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম। বলে রাখি, আয়নাতে ওই রুমের দরজাটা রিফ্লেক্ট হতো। হঠাৎ করে আমি আয়নায় দেখতে পাই একটা নিকষ কালো ছায়ামূর্তি দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছন থেকে ঘুরি, দরজার দিকে তাকাতেই দেখি কেউ নেই। ভয়ে ভয়ে আমি দরজা দিয়ে বেরিয়ে ঘরের বাইরে গিয়ে দেখি কেউ কোথাও নেই। সে মুহূর্তে আমার আবার আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাও নিজের মনকে সান্ত্বনা দিই, সবকিছু ভুলে যাই এবং নিজের কাজে মন দিই। কিছুদিন কিন্তু সব স্বাভাবিক ছিল। এরপর কিন্তু তারপর আবার একদিন বিকেল বেলায় দরজার বাইরে আমি এক অবয়বকে দেখতে পাই। সেই অবয়ব রুমের বাইরে থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভালোভাবে তাকাতে দেখি কেউ নেই সেখানে। এরপর আর থাকতে না পেরে আমার সাথে এতদিন ধরে যা যা ঘটেছে আমি সব মাকে জানাই। মা বলে, তুই সারাদিন ভূতের গল্প শুনিস তাই এসব মনে হয়, এবং মা বলে যে এটা আমার মনের ভুল। কিন্তু সেই মুহূর্তে অনেকদিন যাবৎ আমি কোনো ভূতের গল্প বা ভূতের সিনেমা কিন্তু দেখিনি। এরপর আমি সব ঘটনা দিদিকে জানাই, এবং দিদি আমাকে যা বলে তাতে আমি বাকরুদ্ধ হয়ে যাই। দিদি বলে, যেদিন থেকে এসব ঘটনা আমার সাথে ঘটছে, দিদির সাথেও সেই সময় থেকেই কিছু ভৌতিক ঘটনা ঘটছে। আমরা আগে একে অপরকে এই বিষয় নিয়ে কোনো কথা বলি। কি করে আমরা দুই বোন একই সাথে একই সময় আশ্চর্যকর ঘটনার সম্মুখীন হই, এই প্রশ্নটা বারবার আমার মনের মধ্যে চলতে থাকে। দিদির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমি দিদির ভাষাতেই বর্ণনা করলাম। বলি, মনে আছে একদিন আমি আর তুই রাত জেগে সিনেমা দেখছিলাম, তুই তো অর্ধেক সিনেমা থেকে ঘুমিয়ে গেলি। বলে রাখি, তখন ঘর পুরো অন্ধকার ছিল। সেদিন ওই রাত 2:30 নাগাদ আমার মুখের ঠিক সামনে মশারির বাইরে মনে হলো কেউ যেন গরম নিঃশ্বাস ত্যাগ করলো। আমি ভয়ে ভয়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখি
কেউ কোথাও নেই। এরপর আমি বাকি সিনেমাটা না দেখেই ঘুমিয়ে যাই, আর সেটা আমার মনের ভুল ভেবে উড়িয়ে দিই, আর কাউকে এই বিষয়ে কিছু জানাই না। কয়েকদিন পর হঠাৎ ঠিক রাত 3টে নাগাদ আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে খেয়াল করি সিঁড়ির তলা থেকে কোন একটা ছায়ামূর্তি সরে গেল। আমি তাড়াতাড়ি ভয়ে ঘরে ঢুকে যাই। আবার একদিন খেয়াল করি কোন এক কালো অবয়ব দূর থেকে আমাকে লক্ষ্য করছে। আমি ভালোভাবে তাকাতেই দেখি কেউ নেই। আমার মনে ভয় হতে শুরু করে, কিন্তু কেউ বিশ্বাস করবে না ভেবে আমি আর এসব কথা কাউকে জানাই না। আজ তোর মুখে এসব ঘটনা শুনে আমি প্রথমে তোকে জানালাম এই বিষয়। দিদি কথা শেষ করে এক দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝতে পারলাম এতদিন ধরে আমাদের সাথে যা যা ঘটেছে বা যা ঘটছে সেটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। যদি স্বাভাবিকই হতো বা মনের ভুলই হতো, তাহলে দুই বোনের সঙ্গে একই সময় কেন এসব ঘটনা ঘটতো? তারপর আমরা মাকে বললাম। মা কিছুটা বাধ্য হয়ে আমাদের পরিচিত এক তান্ত্রিককে ফোন করে এবং সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায়। সে তান্ত্রিক তখন আমাদের পরামর্শ দেন শুকনো লঙ্কা পুড়িয়ে সেই ধোঁয়া সমস্ত ঘরে দিতে। যদি সেই ধোঁয়া তীব্র না হয়, অর্থাৎ পোড়া লঙ্কার ঝাঁঝ যদি আমাদের নাকে না লাগে, তাহলে বুঝতে হবে আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। তান্ত্রিকের কথা মতো আমরা লঙ্কা পুড়িয়ে দেখলাম, কিন্তু ধোঁয়া তীব্র হলো না। সে কথা তান্ত্রিককে জানালাম এবং তিনি জানালেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি আমাদের বাড়িতে আসবেন। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে কোনো একটা ছায়ামূর্তি আমার কাছে এসে আমাকে নিষেধ করছে যেন আমরা কোনো তান্ত্রিক না আনি। এই ছায়ামূর্তি গম্ভীর গলায় জানায়, তোরা যদি কাউকে এনে আমার কাজে বাধা দেবার চেষ্টা করিস, কেউ বাঁচবি না, মরবি তোরা সবাই, সবাই মরবি। যদি বাঁচতে চাস তাহলে এই তান্ত্রিকটাকে আসতে বারণ কর। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে মা, বাবা, দিদির ঘুম ভেঙে যায়। আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি স্বপ্নে যা যা দেখেছি সব জানাই। সে রাতে আমরা হনুমান চল্লিশা পাঠ করে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিই। পরের দিন সকাল 12টা নাগাদ তান্ত্রিক আমাদের বাড়িতে আসেন। তিনি পুরো ঘরটা ঘুরলেন এবং আমার ঘরের সামনে এসে তিনি দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ তিনি বলে ওঠেন, কেন এসেছিস তুই? কেন মেয়েগুলোর ক্ষতি করতে চাস? হঠাৎ দেখি আমার ঘরে কাঁচের ফুলদানি নিজে থেকেই পড়ে যায়। আমার শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। আমার মনে হলো কেউ যেন আমার কানের পাশে ফিস ফিস করে বলে গেল, আমি আবার আসবো, ছাড়বো না। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। এরপর তিনি সব কথা আমাদের জানান। তিনি বলেন, তোদের ঘরে এক পুরুষ প্রেতের বাস। ঘটনার সূত্রপাত যবে সেদিন সকালে তোরা দুই বোন রাস্তা দিয়ে আসার সময় কোনো এক জিনিসে পা দিস, আর সেই জিনিসটা ছিল প্রেতটির পছন্দের। আর তার প্রিয় জিনিসে তোদের পা পড়ে যাওয়ায় এবং সেটা ভেঙে যাওয়ায় প্রতিশোধের আগুন নিতেই তোদের পিছু পিছু এই বাড়িতে প্রবেশ করে। সময় থাকতেই তোরা আমাকে সবকিছু জানিয়ে ভালো করেছিস। সে এতদিন ধরে তোদের সব থেকে প্রিয় জিনিসটি খোঁজার চেষ্টা করছিল এবং সেটা তোদের কাছ থেকে কেড়ে নেওয়ার আশায় তোদের আশেপাশে ঘুরছিল। কিন্তু সে এখনো অবধি তোদের প্রিয় জিনিস বুঝতে না পারায় তোদের ক্ষতি করেনি। কিন্তু অহনা, তোর প্রিয় জিনিস যে তোর চুল, সেটাও বুঝে গেছে, তাই তোকেই বেশি দেখা দিচ্ছে। সে তোদের কাছ থেকে তোদের প্রিয় জিনিস ছিনিয়ে নিতে চায়, আর আমি আসলে ওর কাজ সম্পূর্ণ হবে না ভেবে তোকে মৃত্যু ভয় দেখায়। এই বলে তিনি তার কথাই শেষ করলেন। আমার বাবা এর থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করলে তান্ত্রিক জানান প্রায়শ্চিত্ত করতে হবে। আমাদের সব থেকে প্রিয় জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলেই মুক্তি। তিনি বলেন আমাদের বাড়িতে একটা যজ্ঞ করতে হবে এবং তিনি সেই আত্মাকে যজ্ঞের সময় ডাকবেন এবং তার সামনে আমাদের নিজেদের প্রিয় জিনিসটার প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক হয় 2 দিন পর অমাবস্যা, সেই দিন যজ্ঞ হবে। তিনি আমাদের দুজনকে 2টো মাদুলি দিয়ে যান, যাতে এই 2 দিন প্রেত আমাদের কোনো ক্ষতি করতে না পারে। 2 দিন পর তান্ত্রিক বাড়ি এসে যজ্ঞ শুরু করেন। তিনি মন্ত্র পড়তে পড়তে চিৎকার করে সেই অবয়বকে ডাকতেই দেখি কিছুক্ষণ পর এক কালো ছায়া বাতাসে ভাসমান অবস্থায় যজ্ঞের আগুনের সামনে এসে বসল, আর সঙ্গে সঙ্গে পুরো ঘরটা ঠান্ডা হয়ে গেল। এরপর তিনি আমাদের বলেন আমাদের সব থেকে প্রিয় জিনিস যজ্ঞের আগুনে যাতে দিয়ে দিই এবং সেই আত্মা আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে।
আমি আমার চুল অনেক ছোট করে কেটে সে কাটা চুলটা আর দিদি ওর সব থেকে প্রিয় আংটি যজ্ঞের আগুনে দিল। দেওয়ার সাথে সাথে তীব্র হাসির আওয়াজে পুরো বাড়ি গড়ছে উঠল। সব জিনিস পুড়ে যেতে তান্ত্রিক এবার সে আত্মাকে চলে যাওয়ার নির্দেশ দেন। তখন দেখি সেই কালো ছায়া জানলার কাঁচ ভেঙে বেরিয়ে যায়। এরপর ঘরের টেম্পারেচার আবার নর্মাল হয়ে যায়। তান্ত্রিক আমাদের পুরনো মাদুলি দুটি খুলে ফেলতে বলেন আর নতুন দুটি মাদুলি দেন। তিনি নির্দেশ দেন কালী পুজো পর্যন্ত এই মাদুলি পরে থাকতে হবে এবং কালী প্রতিমা বিসর্জনের সময় মাদুলি দুটিও জলে ফেলে দিতে হবে। ওনার কথা মতো আমরা তাই করি, আর আমাদের সাথে কোনো কিছু ঘটে না। ঘটনার 6 বছর পরও আজ অবধি আমি চুল বড় করিনি, বলতে পারো চুল বড় রাখার সাহস হয়নি। জানি ঘটনাটা অনেক বড় হয়ে গেল, আশা করছি শ্রোতাদের ঘটনাটি ভালো লাগবে। ঘটনা সিলেক্ট হলে খুব খুশি হব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আউটস্ট্যান্ডিং ঘটনা, আমার অসাধারণ লেগেছে ঘটনাটা। আপনাদের কেমন লেগেছে জানান। আমার কিন্তু বেশ ফিল করতে পারছিলাম আমি। আর এই যে ভয়গুলোর কথাও, যেই ভয়গুলোর কথা উল্লেখ করেছে, সে ভয়গুলো আমার বড্ড চেনা ভয় বলে মনে হচ্ছিল। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অহনা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য, এবং আমি চাইবো তুমি আরো ঘটনা লেখো। তুমি লিখেছো বেশ সুন্দর করে, তো আমার পড়েও ঘটনাটা খুব ভালো লাগলো। আশা করছি সকলের সেম ভাবে ঘটনাটা খুব ভালো লেগেছে। আজকের শেষ ঘটনায় চলে যাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আশা করছি তুমি ভালোই আছো। সকল শ্রোতা বন্ধুরা আশা করি ঠিকই আছে। আমি বিরাটির বাসিন্দা, আমার নাম সৌম্যজিৎ মণ্ডল, আমি বিটেকের 2য় বর্ষের ছাত্র। এটা আমার লেখা প্রথম সত্যিকারের ঘটনা। এটা সিলেক্ট হলে খুশি হব। ওয়ান সেকেন্ড, আজকে আমাদের সবাই প্রথমবারের মতন ঘটনা পাঠিয়েছেন। সো সবাইকেই অনেক অনেক স্বাগতম, ধন্যবাদ। সৌম্যজিৎকেও তাই বলছি, একই কথা। সৌম্যজিৎ যেভাবে লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটা 2023 সালের সেপ্টেম্বর মাসে, যখন আমি ক্লাস 12-এ পড়ি। অনেকদিন ধরে আমার ঠাকুমার সঙ্গে আমার দেখা করার একটা ইচ্ছা হচ্ছিল। ছোটবেলায় তার কোলেই বড় হয়েছি। ঠাকুমার সম্পর্কে একটু বলে রাখি। ঠাকুমার 6 সন্তান, 3 ছেলে এবং 3 মেয়ে। ঠাকুরদা আমার জন্মের আগেই গত হয়েছেন। ঠাকুমা খুবই সংগ্রামী এক নারী ছিলেন। 4র্থ শ্রেণীতে পড়ার সময় তার বিয়ে হয়ে যায়। ঠাকুরদা কৃষিকাজ করতেন, অথচ শিক্ষকতার চাকরি পেয়েও সংসারের চাপের জন্য ছেড়ে দেন। আমার বাবা হলো তাদের ছেলেদের মধ্যে মেজ সন্তান। এখন প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং ভালোই আছে। চাকরি সূত্রে সবাই আলাদা আলাদা জায়গায় থাকে। ঠাকুরদা যাওয়ার পর ঠাকুমা ভিটা বাড়ি ছেড়ে দিয়ে প্রত্যেক ছেলের বাড়িতে থাকতো নির্দিষ্টভাবে। প্রত্যেক ছেলের কাছেই থাকতে চাইতো, কিন্তু ওনার বয়স যত বাড়তে লাগলো ওনার হাঁটা চলা কমে গেল। অবশেষে তিনি বেশি বেরোতেও পারতেন না। শেষমেশ কাকার ওখানেই থেকে গেলেন। এভাবে দেখতে দেখতে আমিও ক্লাস 12-এ উঠে গেলাম। যাই হোক, বহুদিন পর ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছি। বসিরহাটে পৌঁছানো মাত্র ঠাকুমার পছন্দের মিষ্টি এবং ফল নিয়ে পৌঁছলাম কাকার বাড়িতে। ঠাকুমা কাকু কাকিমাকে প্রণাম করলাম। ঠাকুমা আমাকে দেখে হাসলেন, আশীর্বাদ করলেন। ঠাকুমার সঙ্গে দীর্ঘক্ষণ ভালো সময় কাটালাম। ভাই বোনদের সঙ্গে খেলাধুলা, ঠাট্টা, মজা, একটা ভালো দিন কেটেছিল। সেই দেখাই ছিল শেষ হাসি মুখে। কয়েকদিন পর অক্টোবরে কাকার ফোন, ঠাম্মার শরীরটা ভালো যাচ্ছে না, একবার দেখে যা। আমি আর দেরি করলাম না, মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি ঠাকুমা শুয়ে আছেন বিছানায়, চুপ করে। আমাদের চিনছেন, তবে ধীরে ধীরে। কাকা বলছেন ঠাকুমা নাকি 2 দিন হলো খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন, কিছু খাচ্ছেন না। আমি বললাম, ঠাকুমা খাওয়া দাওয়া তো একটু হলেও করতে হবে, নয়তো সুস্থ থাকবে কি করে। মিষ্টি এবং ফল নিয়ে গেছিলাম ঠাকুমার জন্য। ঠাকুমা খুবই মিষ্টি খেতে ভালোবাসতেন। কাকাকে বলায় কাকা হাতে ছোট ছোট টুকরো করে মিষ্টি ঠাকুমাকে খাওয়ালেন। অল্প হলেও খেলেন। এরপর কাকার বাড়িতে বিদায় নিয়ে ফিরে আসি। কিছুদিন পর খবর পেলাম নবমীর সকালে ঠাকুমা চলে গেছেন। ভিতরে সবকিছু যেন থেমে গেল। আমরা ছুটে যাই বসিরহাটে। শান্তভাবে শুয়ে আছেন ঠাকুমা, গায়ে নতুন শাড়ি পরিহিতা, মুখে এক অদ্ভুত প্রশান্তি। তার মাথার পাশে গীতা রাখা, ধূপকাঠির গন্ধ ঘরময়, তুলসী গাছ পাশে রাখা। আমি বড়দের সাথে কাঁধে করে
ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাওয়ার সৌভাগ্যটুকু পাই। দাহ শেষ হলে গঙ্গায় পিণ্ডদান হয়। পরিবারের সবাই ছিল, একজোট হয়ে শ্রাদ্ধের সমস্ত কাজ শেষ করা হলো। কাজ শেষ হওয়ার পরে ঠাকুমার কথা বলেন কাকা। কাকা বলেন, ঠাকুমা মরার আগে বলে গেছেন, আমার চলে যাওয়ার সময় হয়েছে, তোরা সবাই ভালো থাকিস। কিন্তু প্রকৃত রহস্যময় ঘটনা ঘটে সেদিন রাতে। সেদিন রাতে নাম সংকীর্তন দেওয়ার পর আমরা ছেলেরা এক ঘরে ঘুমিয়েছিলাম, মানে বাবা, কাকা, জেঠু এবং আমি। দিদা, মা, কাকিমা, তার মেয়ে এবং ছেলে, মানে আমার ভাই বোন ঘুমিয়েছিল ঠাকুমার ঘরে খাটে। সকালে উঠে বোন জানালো সেদিন রাতের ঘটনাটা। বোন বলছে, 3:30 নাগাদ ওর নাম ধরে কেউ ডাকছে। ওর নাম মোনা। এমনা, মোনা, ওকে নাকি কেউ ডাকছে। ডাকটা খুবই চেনা ওর। ধরফর করে উঠে বসে। উঠে দেখে সাদা শাড়ি পরা একটা মহিলা। মুখে যেন তার বয়স্কের ছাপ স্পষ্ট। মহিলা বললে ভুল হবে, এক বুড়ি, কিন্তু মুখটা যেন খুবই চেনা লাগছে। কোথাও তো দেখেছে। হঠাৎ খেয়াল হয় কিন্তু তার ঠাকুমা। চোখগুলো এখন তার লাল বর্ণের, হাতে একটা লাঠি। ঠাকুমা ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। ও ভয়ে ভয়ে শুয়ে পড়ে। ওর মাকে শক্ত করে চেপে ধরে। মায়ের আঁচলে নিজেকে ঢেকে লুকিয়ে পড়ে। একটা আওয়াজ ভেসে আসে ওর দিকে। ওকে বলছে, ভয় পাচ্ছিস কেন? তুই চিনতে পারছিস না আমায়? আমি তাহলে আসিমো না। তারপর ওর আর কিছু মনে নেই। এটুকু শুনে আমার গা শিউরে উঠেছিল। কিন্তু ওর কথা তেমন আর কেউ বিশ্বাস করেনি, কারণ ও বাচ্চা। কি দেখতে কি দেখেছে, বাচ্চা মেয়ে। কিন্তু ওর কথাটা আমি ফেলতে পারলাম না, কারণ শুধু ও না, তার পরের রাতে আমিও কিছু অদ্ভুত অনুভব করেছিলাম। আমি, বাবা, কাকা, জ্যাঠা সবাই এক ঘরে ছিলাম। আমি খাটের ধারে শুয়েছিলাম। রাতে হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন সে আমাকে দেখছে। রাত যত গভীর হচ্ছে ভয়টা তত বাড়ছে। নড়ার সাহসটাও করতে পারছি না। চোখ খোলারও সাহস হচ্ছে না। যেন অনুভব করতে পারছি কেউ বসে আছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না, কিন্তু সেটা অল্পক্ষণের জন্য। আবার জেগে উঠি। এবারও যেন মনে হলো কেউ একটা আছে। চোখ খুলতে একটা ছায়া মূর্তি দেখলাম, সাদা উজ্জ্বল ছায়ার মতো কিছু আমার পাশে দাঁড়িয়ে। তারপরে শুনতে পাই আওয়াজ আসছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তারপর স্পষ্ট শুনতে পেলাম ছায়ামূর্তিটি বলছে, ভয় পাচ্ছিস কেন আর্য? ঠিক সেই মুহূর্তে গতকাল বলা বোনের কথাগুলো মনে পড়ে গেল। এক মুহূর্তও তাকিয়ে থাকতে পারিনি। ভোর হলে চোখ খুলবো এই ভাবনা ছিল মাথায়। ভোর হয়ে এলো, আস্তে আস্তে চোখ খুললাম। সব স্বাভাবিক। দূর থেকে নাইট বাল্বের আলোর মৃদু উজ্জ্বলতা দেখা যাচ্ছে। একটা নরম শান্ত উজ্জ্বলতা ঘরটাকে জড়িয়ে আছে। সেই আলোয় দেখলাম একে একে সবাই ধীরে ধীরে জেগে উঠছে। কেউ স্নান করতে যাচ্ছে, কেউ বিছানা গুছাচ্ছে। যেন একটা নতুন সকাল শুরু হচ্ছে। চেনা, শান্ত, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা জমে আছে। আস্তে আস্তে সকাল হয়ে আসে। ঠাকুমার সমস্ত কাজও শেষ হয়। সবাই এবার যে যার বাড়ি বের হবে এই উদ্দেশ্যে। সকালেই মা মোবাইলে দেখে স্কুল থেকে মেসেজ এসছে, আজ থেকে ক্লাস শুরু। তাই সবকিছু গুছিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ ওই দিন বড় পিসি বিকেলে ফোন করে জানালেন ঠাকুমা তার স্বপ্নে এসে বসেছিলেন। কাকাকে যা বলছেন একই কথা, কিন্তু একটু আলাদা। তোরা ভালো থাকিস, আমি চললাম এই মায়া ত্যাগ করে। এই ছিল ঘটনা। তোমার কণ্ঠে শুনতে পেলে খুশি হব। ইতি সৌম্যজিৎ মণ্ডল। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তিনটে ঘটনাই আমার এত পছন্দ হয়েছে। এই ঘটনাটাও আমার এত ভালো লেগেছে। কোন ঘটনাটাকে ছেড়ে কোন ঘটনাটাকে নিয়ে কথা বলবো। অনেকদিন বাদে একটা এমন এপিসোড করলাম যে এপিসোডটা মানে আমার খুব মনের কাছের এপিসোড হয়ে গেল। এবং তিনজনই আরো বেশি কাছের এপিসোড হলো, তার কারণ তিনজনই নতুন যারা যারা ঘটনা পাঠিয়েছেন। এবং
আরো বেশি এক্সাইটেড আমি এখন, কারণ এর পরের এপিসোডটা আপনারা শুনবেন একটি অডিও সিনেমা, যে অডিও সিনেমাটির নাম লাশের মন্দির। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে চলে যাব আমি শাউট আউট সেকশনে। আগের দিনের এপিসোডে কমেন্ট করেছেন সুমন প্রামাণিক, লিখছেন বাদল দাস, শাওলি তপাদার, আমাদের মধ্যে রয়েছেন সুদীপ গাঙ্গুলি, আমাদের মধ্যে রয়েছেন সুপ্রিয়া সরকার, চৈতালি ভট্টাচার্যী, কমেন্ট করেছেন তাসলিমা লিজা, লিখছেন আজকের থাম্বনেলটা দেখে একসাথে মুগ্ধ হলাম, ভয় পেলাম। ঘটনাগুলো তো বলার অপেক্ষাই রাখে না, গভীর রাত প্লাস বাইরে হালকা বৃষ্টি আর দারুণ সব ঘটনা, স্পেশালি নিশির ডাকের ঘটনা, ফিলিং জাস্ট ওয়াও। আমাদের মধ্যে রয়েছেন বিদিশা মুখার্জি, লিখছেন আমার একটা সমস্যা আছে, সেটা হলো রাতের পর রাত ঘুম হয় না বিভিন্ন কারণে। কোনো দিন রাতে 1 ঘন্টাও ঘুমোই না, কিন্তু গভীর রাতে ঘুম না এলে যদি প্রেত কথা শুনতে শুরু করি, মুহূর্তের মধ্যে তোমার কণ্ঠের জাদুতে যে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তাই প্রেত কথা আমার কাছে একটা থেরাপি। দারুণ লাগলো আজও। থ্যাংক ইউ বিদিশা, তোমার জীবনে থেরাপি হতে পেরে সত্যি আমি খুব খুশি, এবং এভাবেই আমি আপনাদের অনেকের জীবনে থেরাপি হতে চাই। এই কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে যখন আপনারা এমন ভাবে কিছু একটা বলেন। আমাদের মধ্যে রয়েছেন বুবুন চন্দ, সুরভি নস্কর, সরি। আমাদের মধ্যে রয়েছেন শম্পা ছেত্রী, লিখছেন দারুণ ঘটনাগুলো, তোমার প্রেত কথা শুনতে শুনতে আমি রান্না করি, এটা না শুনলে মনে হয় কি যেন অসমাপ্ত রয়ে গেল। থ্যাংক ইউ গৌরব ফর ইউর লাভলি ভয়েস। এই একটা কমেন্ট খুব ভালো লাগলো আমার এটা পড়ে, যে কেউ রান্না করছে আমার প্রেত কথা শুনতে শুনতে, এবং তার রান্না করার সময়, কারোর ঘুমানোর সময়, কারোর হয়তো অফিসে কাজ করার সময় আমি এবং আমাদের প্রেত কথা তার সঙ্গী। সো এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই খুবই প্রাউড মোমেন্ট আর কি। আমাদের মধ্যে রয়েছেন সিন্ড্রেলা দাস, লিখছেন টেক্সাস থেকে, বলছেন বাহ, আজকের ঘটনাগুলো পুরো নস্টালজিক ফিলিং দিল, সে গ্রাম বাংলা ফিল হলো। 3 নম্বর ঘটনাটা জাস্ট দারুণ লাগলো, ভয়ের থেকেও বেশি ইমোশনাল একটা ঘটনা ছিল, দারুণ। লাভ ফ্রম সিন্ড্রেলা, টেক্সাস। এছাড়াও আরো অনেকে কমেন্ট করেছেন, কিন্তু আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। আজকের এপিসোডে যারা কমেন্ট করবেন তাদের নাম আমরা পরবর্তী শাউট আউট সেকশনে পড়বো, কিন্তু পরের এপিসোড আসছে অডিও সিনেমা। সো তানভীর ভাইয়ের অডিও সিনেমা আরো স্পেশাল আমাদের কাছে একটা এপিসোড। সো আশা করছি আপনাদের এখন থেকেই সেই এক্সাইটমেন্টটা শুরু হয়ে গেছে, এবং যখন আপনারা শুনবেন সেই অডিও সিনেমাটি, তখন সেই এক্সাইটমেন্ট আপনাদের পিক লেভেলে গিয়ে পৌঁছবে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।